ফোনে কেউ রয়েছেন, বলুন। সোদপুর থেকে গোপাল চন্দ্র সাহা বলছি। বলুন। বলছি যে আমি তো অনেক দিন ধরে ডায়াবেটিসে ভুগছি। বর্তমানে আমার গ্যালভাস 10 ট্যাবলেট চলে। আমার ক্রিয়েটিন হচ্ছে 1.3, তারপর পটাশিয়াম আছে। তা আমি কি রসগোল্লা খেতে পারবো? শুনতে থাকুন, উত্তর পাবেন। আর কে আছেন? হ্যালো, নমস্কার স্যার। ম্যাডাম নমস্কার, বলুন। আমি সঞ্জয় সাহা বলছি মুর্শিদাবাদ থেকে। আচ্ছা, বলছি ডায়াবেটিসের লক্ষণটা কি ম্যাডাম? রসগোল্লা খেলে কি এটা ডায়াবেটিস হয় না অন্য কারণ থেকেও হতে পারে? লস অফ এনার্জি। আর সঞ্জয় সাহা মুর্শিদাবাদ থেকে। না, শুনতে পেয়েছি, আপনি শুনতে থাকুন, উত্তর পাবেন। প্রথম জন। আচ্ছা, সঞ্জয়ের উত্তরই আগে দিয়ে দিন। লক্ষণগুলো কি কি? হ্যাঁ, লক্ষণগুলোতে না আগে আলোচনা হয়েছে। আপনার আজকে বলেছি যে আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং আরএসএস ডে ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের তরফ থেকে আমরা বিশেষ প্রচেষ্টা নিয়েছি মানুষকে এটা জানানোর জন্য যে সচেতন হন। এই জন্যে যে অনেকেরই ডায়াবেটিস আছে তারা কিন্তু জানেন না। এই জানেন না থেকেই ভবিষ্যতে কিন্তু বিপদ সৃষ্টি হয়। কাজেই সবারই পরীক্ষা করা উচিত। কোন বয়স থেকে মোটামুটি রেগুলার চেকআপের মধ্যে যাওয়া উচিত? ভারতবর্ষে যেহেতু ডায়াবেটিসের সংখ্যা ভীষণ বেশি এবং ডায়াবেটিস হওয়ার প্রবণতা বেশি, জেনেটিক্যালি ডিটারমিন, জেনেটিক্যালি প্রিডিসপোজড, কাজে ভারতীয়দের সুগার হওয়ার সম্ভাবনা বেশি, মোটা না হয়েও। কাজেই আমি বলবো যাদের বাড়িতে সুগারের হিস্ট্রি আছে, বাবা মা কারোর সুগার আছে, তাদের কিন্তু 30 বছর বয়সের থেকে সুগার পরীক্ষা করা উচিত, বছরে একবার অন্তত অন্তত। বেশ। আর একজন প্রশ্ন করলেন অনেক দিনের ডায়াবেটিক, ক্রিয়েটিনিন কম। ক্রিয়েটিনিন রসগোল্লা খেতে গেলে রসগোল্লার মধ্যে প্রোটিনের পরিমাণ কিন্তু খুব বেশি নয়, কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। ক্রিয়েটিনিন সংক্রান্ত সমস্যা যদি থাকে তার সুগার কন্ট্রোল যেমন রাখতে হবে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল খুব ভালো রাখতে হবে, নুন খুব কম খেতে হবে। সেদিক দিয়ে দেখলে রসগোল্লা হয়তো অতটা খারাপ নয়। আচ্ছা আচ্ছা, অরিত্র কাছে যাওয়ার আগে টেলিফোনে আরো কেউ রয়েছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ ম্যাম, আমি দীপকরা বলছি। হ্যাঁ, বলুন। বললাম যে আমি একটু আমার কোয়ারি ছিল, সেটা হচ্ছে এই যে প্রত্যেকদিন হাঁটা, যেটা ধরুন সুগার যেটা আমরা মানে ভয় পাই, এটা আতঙ্কগ্রস্ত হয়ে যাই। সেক্ষেত্রে দেখছি যে মা এখন যে আছে তার সুগার অনেক হাই। আমি দেখছি উল্টো টেনশনটা করলে দেখি বেশি হয়ে যাচ্ছে। মানে টেনশনটার জন্য কি সুগারটা আরো হাই হতে পারে? নিশ্চয়ই উত্তর পাবেন। আর কেউ আছেন? হ্যাঁ, জাহিরুল হক বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমার বাবার বয়স হচ্ছে 67। আচ্ছা। এবং উনি দীর্ঘদিন ধরে সুগারের পেশেন্ট, ডায়াবেটিস আছেন, এবং ওনার বর্তমানে ক্রিয়েটিনিন হচ্ছে 2.6। এটা ছিল 3.1। এখন কমে একটু পুরো মাংস খাওয়া, মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন, একদম প্রোটিন খাওয়া ছেড়ে দিয়েছেন বলে এখন ধরুন 2.6 হয়েছে। প্রচুর রেস্ট্রিকশন আছেন। ওনার এই চিকিৎসাটা কিভাবে করা যেতে পারে বা উনি কিভাবে খাওয়া দাওয়া করতে পারেন? নিশ্চয়ই, আসলে রসগোল্লার সঙ্গে যোগ কতটা রয়েছে সেটাই আমরা খোঁজার চেষ্টা করছি। অনেক ধন্যবাদ, আপনি উত্তর পাবেন। প্রথম জন যিনি বললেন টেনশন বাড়িয়ে দেয় ডায়াবেটিসকে। না, ডায়াবেটিস দুটোভাবে হতে পারে, টেনশন থেকেও হতে পারে বা ডায়াবেটিস হলে অনেক সময় টেনশন হয়, সেটা অবশ্যই মেডিকেল বিশেষজ্ঞরা স্যার বলবেন। আমি সেকেন্ড কোয়েশ্চেনটা যাই, যেটা হচ্ছে যে ক্রিয়েটিনিন 2.6 বোধহয় বললো আছে, এই সময় সব খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। এটা একটা খুব ভুল ধারণা যে প্রোটিন বন্ধ করে দেওয়া। কখনোই প্রোটিন বন্ধ করা তো কখনো ঠিক নয়, বিকজ প্রোটিন একটা খাবারের মধ্যে যা যতটা সম্ভব প্রোটিন থাকা দরকার। কারো যদি কোনো রকম ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয় বা কিডনির সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা কিছু রেস্ট্রিকশন করে দিই, যেরকম লো প্রোটিন 1 বা লো প্রোটিন 2। লো প্রোটিন 1 মানে কিন্তু নো প্রোটিন নয়। যেরকম মাছ বা চিকেন বা ডিম বা যে কোনো ধরনের সামগ্রী কিন্তু তিনি খেতে পারেন, তবে তার জন্য একটা ক্যালকুলেশন আছে, কতটা ক্যালোরি থেকে কতটা উনি প্রোটিন পাবেন। সেটা অবশ্যই বিবেচ্য বিষয়, তার ডিপেন্ড করছে তার কতটা বিএমআই, কত তার কিরকম বডি ওয়েট, ক্লিনিক্যাল চেকআপ করি, তারপর নির্ভর করতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে উনি করেন যে মাছ ডিম মাংস সব খাওয়া ছেড়ে দেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর একটা ক্যাটাবলিক ফ্যাক্টর কাজ করে কিন্তু অনেক সময় মাসেল মাস লস করতে পারে। সেক্ষেত্রে ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু সেই ট্রিটমেন্টটা ঠিকঠাক হবে না। সেখানে অবশ্যই একজন প্রপার নিউট্রিশনিস্টের কাছে গিয়ে সেটা দেখিয়ে নিয়ে তার কিরকম ডায়েট চার্ট হওয়া দরকার সেটা করিয়ে নেওয়াটা ঠিক। এবং নাম্বার 2 হচ্ছে যে বা যেরকম ডায়াবেটিসের স্যার বললেন যে প্রতি বছরে যেরকম একটা স্লোগানই আছে যে বয়স হলে 30, যেরকম ডায়াবেটিস অ্যাওয়ারনেস অ্যান্ড এরকম বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলো এগুলো করছে, যে প্রতি সময় ক্যাম্পেইন করছে, ডায়াবেটিস এডুকেটর দিয়ে কাজ করাচ্ছে, এবং প্রত্যেকটা চেক আপ তার পুরো একদম ফলো আপ। একটা ডায়াবেটিসে একটা কোনো পেশেন্টের মেডিসিন চলছে, কিন্তু মেডিসিন খাচ্ছেন, ডায়েট একদম যাচ্ছে তাই করছেন, বলছেন আমি তো ওষুধ খাচ্ছি, আমি কেন ডায়েটটা করবো? কিন্তু ডায়াবেটিসে ডায়েট, মেডিসিন
একটু এক্সারসাইজ, তার সঙ্গে যদি ইনসুলিন নেন তো ইনসুলিন প্রপার টেকনিক এবং তার লাইফস্টাইল মডিফিকেশন, এটা সবটাই কিন্তু খুব থাকা দরকার। এবং মানে ডায়াবেটিস মানে একদিকে ওষুধ, আপনার ডায়েট এবং একই সঙ্গে এক্সারসাইজের প্রশ্নে আসবো। একজন ডায়াবেটিক পেশেন্ট কোন ধরনের এক্সারসাইজ করবেন? সত্যি কথা বলতে কি, যে কোনো ধরনের এক্সারসাইজেই যাতে কিনা মাসল মুভমেন্ট হয় তাতে সবটা কাজ হয়। হাঁটলে কাজ হয়, হাঁটাটাই সবচেয়ে সহজ সেদিক দিয়ে। হ্যাঁ, তবে কেউ যদি ভলিবল খেলতে চান সেটাও এক্সারসাইজ, কেউ যদি সাঁতার কাটেন সেটাও এক্সারসাইজ। তবে সবার ক্ষেত্রে হয়তো সেগুলো প্রযোজ্য নয়। যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য, সহজে করা যায় সেটা হয়তো হাঁটা। সেই জন্য আমরা হাঁটার কথাটা সহজেই বলে থাকি। যদি কারো হার্ট ডিজিজ থাকে তাহলেও তিনি হাঁটলে তার ক্ষেত্রে হার্টের ক্ষতি হবে না, ইনফ্যাক্ট ভালোই হবে। ঠিকই। যদি রসগোল্লা খেতে চান, যদি নিজেকে রসগোল্লা থেকে বঞ্চিত না করতে চান, অথচ আপনার ডায়াবেটিস রয়েছে, তাহলে অবশ্যই ওয়ার্কআউট করুন, হাঁটুন প্রতিদিন সকালবেলা কিংবা বিকেলবেলায়। আর অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন, প্রচুর ভাজাভুজি একদম খাবেন না, তাহলে রসগোল্লা আপনাকে কখনো বঞ্চিত করবে না। ভালো থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।